আচ্ছা, তো আজকে আপনাদেরকে 2 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি এই পলিসিটা নিয়ে কথা বলছিলাম যে এটা সম্পর্কে আসলে নিউ পলিসি আসছে, যেটা আসলে আমি এর আগে কখনো পাই নাই। তো সবকিছু ক্লায়েন্টের, এটা ইউএস এর একটা ক্লায়েন্টের সবকিছু ওকে, প্রোডাক্টও ওকে, সবকিছু ওকে, বাট আন্ডার রিভিউ এটা আসলে কেন আসছে আমি বুঝি নাই। তো আমি গুগল সাপোর্টে কথা বললাম, কথা বলার পর ওই যে আপিল ফর্ম দিল, এই যে আমি দেখাচ্ছি, আমার মেলটা এখানে ওপেন করা আছে। আপিল ফর্মে ওরা কি বললো, এই যে এখানে আমি এটা হাইড করে রাখছি কারণ ক্লায়েন্টের ডিটেলস তো। তো এখানে দেখেন সুন্দর করে মানে লিখে দিছে জিনিসটা। তো আমি যদি আপনাদেরকে বাংলাতে একদম সুন্দর করে বুঝাই, আমি এটা চ্যাট জিপিটি কে দিলাম, সে আবার সুন্দর করে দেখেন বুঝে প্রথম 3টা মূল সমস্যা মূলত কি কি। হ্যাঁ, যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, আমরা জানি যে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি করতে হয়, ভেরিফাই করতে হয়, তাই না? এখন তো আমার এই ক্লায়েন্টের অ্যাকাউন্টটা টোটালি নিউ অ্যাকাউন্ট, আমি হয়তো আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করছিলাম। টোটালি নিউ অ্যাকাউন্ট, যেখানে উনি এখনো স্টিল নাও ভেরিফাই করে নাই, বাট আম, ওই যে আমি যে বিষয়গুলো আমার স্টুডেন্টদেরকে বলি যে একদম নিউ অ্যাকাউন্ট যদি হয়, ই কমার্স অ্যাকাউন্ট যদি হয়, মার্চেন্ট সেন্টার যদি অ্যাপ্রুভ থাকে, তারপরও ক্লায়েন্টকে ইনফর্ম করতে হবে যে মার্চেন্ট সেন্টার কিন্তু যে কোনো সময় ব্যান হইতে পারে। সেটা কেন? তার একমাত্র রিজন আপনি গুগল প্রাথমিকভাবে অ্যাপ্রুভ করলেও আপনি যখন অ্যাডটা রান করবেন, তখন সে একদম ডিটেলসে একটা রিভিউ দেয়। ওই রিভিউ এর পরে দেখা যায় যে অ্যাড রান করার পরে মার্চেন্ট সেন্টার সাসপেন্ড হয়ে যায়। তো এটা জিনিসটা যদি ক্লায়েন্টকে না বলেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে ব্লেম দিয়ে দিবে। যাই হোক, তো এখানে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টটা নিউ অ্যাকাউন্ট, পেন্ডিং আন্ডার অ্যাকশন, এই যে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং, ইউজার অ্যাকশন দেখাচ্ছে, অর্থাৎ আপনার ডকুমেন্ট সাবমিট করে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এই যখন এই ধরনের পলিসি আসবে, আপনাদের বুঝতে হবে যে এটা নতুন অ্যাকাউন্ট, ক্লায়েন্ট এখনো অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নাই। আমি যদি প্রাইভেসির জন্য দেখাইতে পারতেছি না, আমি দেখছি যে ক্লায়েন্ট এখনো ভেরিফাই করে নাই, আমি ক্লায়েন্টকে ইনফর্ম করছি যে তুমি অ্যাকাউন্টটা ভেরিফাই করো। হ্যাঁ, দ্বিতীয়তে কি দেখেন, যদি এরকম মানে পলিসি আসে, সেক্ষেত্রে আপনার বাজেট, ক্লায়েন্টের বাজেট যদি মানে $100, $200, $300, $500ও থাকে, গুগল গুগল সেক্ষেত্রে কি করবে, স্পেন্ডিংটা লিমিট করে দিবে। আপনার বাজেট অনুযায়ী সে স্পেন্ড করবে না। যে দেখেন খুব সুন্দর করে লিখছে, যেহেতু অ্যাকাউন্টটা নতুন, গুগল আপাতত আপনার ডেইলি স্পেন্ডিং সীমিত করে রেখেছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়া এবং কয়েকটি সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি তৈরি হওয়ার পরে গুগল সাধারণত এই লিমিট অটোমেটিক ইনক্রিজ বা রিমুভ করে। তারপরে লিমিট অ্যাড সার্ভিং, দেখেন নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট হইলে কত ধরনের প্রবলেম, যেগুলো আগে হইতো না, বাট এখন তারা রিস্ট্রিকশন করে দিছে। নতুন অ্যাকাউন্ট হয় গুগল আপনার অ্যাডের ইমপ্রেশন ইচ্ছাকৃতভাবে কম দিতে পারে, অর্থাৎ ক্যাম্পেইন অ্যাক্টিভ থাকলেও অ্যাড খুব কম স্লো হতে পারে। গুগল অ্যাকাউন্টটা ট্রাস্ট তৈরি হওয়ার জন্য এই পর্যন্ত লিমিটেশন থাকতে পারে, মানে একটা এনাফ ডাটা না আসা পর্যন্ত, গুগল যতক্ষণ পর্যন্ত আপনাকে ট্রাস্ট করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত কি লিমিটেশনটা থাকবে। মানে আপনার একটা আদার্স অ্যাকাউন্টে, ওল্ড অ্যাকাউন্ট যেভাবে সবসময় চলে ওইরকম আপনার একটা সবসময় চলবে না। আর সেটার আমি প্রুফ পাইছি, কারণ আমার অ্যাকাউন্টে আসলে ওইভাবে পারফর্ম করতেছে না। আমার অ্যাকাউন্টের ডেইলি বাজার দেখেন, আমি 60 দেওয়া ছিল, 60-এর উপরে দেওয়া ছিল, ক্লায়েন্ট এটা ভুলবশত রিডিউস করে ফেলছে। বাট আমি যদি ইয়েস্টারডে পারফরমেন্স দেখাই, হুম ইয়েস্টারডে একটু আসছে সেলস, তাও পুরো লিমিটে কিন্তু আমার যায় নাই। তার আগের যে 2 দিন ছিল, খুব একটা নাই। দেখেন খুব একেবারেই লিমিট করে দিছে, মানে আমি বুঝতে পারতেছি যে আমার একটা কি সার্ভিং হচ্ছে না। তারপর এখানে পলিসি ইস্যু দিয়ে রাখছে, যদিও আমার ক্লায়েন্টের শপিফাই ব্যাকএন্ডের অ্যাক্সেস আমার আছে, ওনার অন্যান্য মানে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ওনার ভালো সেলস আসতেছে, বাট গুগলে এই জিনিসটা। তো ক্লায়েন্ট আমাকে বললো কেন এমন হচ্ছে, আমি ক্লায়েন্টকে বললাম আপনি যদি বিষয়টা না জানেন ক্লায়েন্টকে কিন্তু এক্সপ্লেন করতে পারবেন না, ক্লায়েন্ট আপনাকে ব্লেম দিয়ে দিবে, প্রথম কথা। হ্যাঁ, দ্যাটস যে কোনো জিনিস যদি আমরা প্রথম প্রথম ফেস করি, প্রথম ফেস করার পরে তো আসলে আমরা শিখি, তার আগে তো আমরা শিখি না, তাই না? তো ফেস করলে যে জিনিসটা হয়, আপনাকে তো ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, ক্লায়েন্টকে তো আর বলা যাবে না বিষয়টা আপনি প্রথম টাইম দেখলেন, এটাকে আমি বলতে পারবো যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম পলিসিটা, ডেফিনেটলি না। বাট ক্লায়েন্টকে যখন আমি আপিল করছি, ডেফিনেটলি ক্লায়েন্টে ওইটার কি একটা পাইছে, তাই না? গুগল ওনাকেও মেল করছে, যেহেতু আমি সিও হিসেবে ওনাকেও দিছি। তো এখানে ক্লায়েন্ট কিন্তু দেখতে পারতেছে যে রিজনটা আসলে ওনার অ্যাড অ্যাকাউন্টটা নতুন, মার্চেন্ট সেন্টার নতুন, তারপরে উনি স্টিল নাও অ্যাকাউন্টটা ভেরিফাই করে নাই, দ্যাটস ওনার অ্যাড সার্ভিং লিমিটেশন করে ফেলছে।
তারপরে হচ্ছে অ্যাড স্পেন্ডিং লিমিটেশন করে ফেলছে, বাজার যা আছে তা দিচ্ছে না। তারপরে হচ্ছে আপনার ভেরিফিকেশন এখনো হয় নাই। এই তিনটা মেজর ইস্যু, যদি এই ধরনের ইস্যু আসে আপনারা তখন বুঝবেন অ্যাকাউন্টটা নিউ, আপনার অ্যাড প্রতিদিন মানে আপনার বাজেট অনুযায়ী সারাক্ষণ সার্ভ হবে না, সে লিমিটেশন করে রাখবে। আপনার বাজেট সর্বোচ্চ যেটা দেওয়া থাকবে সেটা স্পেন্ড। আমরা জানি লার্নিং এ অনেক বেশি টাকা কাটে, তাই না? আমরা যখন কোনো অ্যাড রান করি লার্নিং সেশনে কিন্তু দেখবেন যে অনেক সময় 2x 3x পর্যন্ত এখন কেটে নিয়ে যায়। বাট এই জিনিসটার জন্য এখন দেখা যাচ্ছে যে মানে আপনার 3x 2x এর পরিবর্তে যেটা হচ্ছে যে সে আপনার বাজেটেই কাটতেছে না সারাদিনে, যেখানে গুগল টাকা কাটার জন্য পাগল, তাই না? তো আমি ক্লায়েন্টকে যখন বুঝাইয়া বললাম, ক্লায়েন্ট তখন আসলে বিষয়টা বুঝলো। সে হচ্ছে তার ডকুমেন্ট আছে, আপিল করবে, ভেরিফিকেশন করবে। আজকে আমাকে ইনফর্ম করলো। আমি ক্লায়েন্টটা ফাইবারের, তো ফাইবারে হচ্ছে ওনাকে আমি দিলাম, ডিটেলসে লিখে দিলাম। আর এটা দেখা যায়, এটা যেহেতু ওনার এখানেও গেছে, উনি বিষয়টা বুঝতে পারছে যে এখানে আসলে আমার কোনো নেই। তো এই জিনিসটা আপনারা আগে যদি না জানেন তাহলে কিন্তু ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন না। আমরা অনেক সময় ক্লায়েন্টকে হারাই, আমরা ক্লায়েন্টকে বুঝাইতে পারি না আসলে, যে আসলে কি হচ্ছে কিভাবে হচ্ছে সঠিকটা আমরা ভাবি যে এরকম বললে ক্লায়েন্ট হয়তো চলে যাবে বা ভয় পাই। বিষয়টা এরকম হওয়া উচিত না। ক্লিয়ার একটা জিনিসকে এক্সপ্লেনেশন থাকা উচিত। যদি আপনি বিষয়টা জানেন ক্লায়েন্টকে সহজে কনভিন্স করতে পারবেন। বাট বিষয়টা যদি না জানেন, ইজি বিষয়টা কি হয়ে যাবে আপনার কাছে, কঠিন হয়ে যাবে। ক্লায়েন্টকে তো আরো বুঝাইতে পারবেন না, ভয় পাবেন। বাট ভয় পাওয়ার কিছু নাই, যেটা সত্য সেটা ক্লায়েন্টকে বুঝাইয়া বলতে হবে। আর ক্লায়েন্ট এতটা অবুঝ না যে আপনি বললে আপনাকেই সে ব্লেম দিবে। ব্লেম দেওয়ার কোনো ওয়ে নাই এখানে। একদম এটা কি এটা আমি বানায় দিছি না, এটা কোত্থেকে আসছে? গুগল থেকে, তাই না? গুগল থেকে, যে আমার বস বলতো গুগল থেকে নাজিলকৃত, তাই না? তো এটা গুগল থেকে নাজিল হয়েছে, এটা হচ্ছে আমার কথা না। তো এটা ছিল হচ্ছে পলিসি, নিউ পলিসির আপডেটটা আপনাদের যখন আসবে, আপনারা এখানে যারা যারা জয়েন হয়েছেন তারা ইজিলি হচ্ছে ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে পারবেন বিষয়টা, যে এটার ইস্যুর। কারণ একটা জিনিস যখন এরকম লিমিটেশন চলে আসে, এসেট পলিসি লিমিটেড বাই পলিসি চলে আসে, ক্লায়েন্ট 100% আপনাকে জিজ্ঞেস করবে যে কেন এরকম হয়েছে, কি প্রবলেম, কোথায় প্রবলেম। তখন আপনি যদি এক্সপ্লেন করতে না পারেন, ওই ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে। তো এই ছিল পলিসি, নিউ পলিসি আপডেটের এটা। আর একটা যেটা আপনি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং, হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিংটা কিভাবে করবেন। তো আমরা আমরা জানি হচ্ছে, আমি আমার স্টুডেন্টদেরকে হচ্ছে এই থিওরিটা দিছিলাম যে আপনি যদি কোনো কিছু একটা সার্চ করতে চান, আপনি জিনিসটা কি, কাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। ধরেন আজকের সেশনটাতে আমি শুধু লিঙ্কডিন এ থাকবো, আদার্স কোনো কিছুতে না। আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন? হ্যাঁ, ফাউন্ডার অর সিও। আমরা মূলত ফাউন্ডার আর সিওই টার্গেট করতে চাই। এন্ড সাথে কাকে, আপনি যে নিশে টার্গেটের যে নিশটা থাকবে, ওই নিশে আপনি হচ্ছে জিনিসটা লিখবেন। ধরেন আপনি এখানে ক্লিনিং হইতে পারে, রুফিং হইতে পারে, ই কমার্স বিজনেস হইতে পারে, ই কমার্সের স্পেসিফিক নিশ থাকতে পারে। আপনি সেটা লিখে জাস্ট গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কি এরকম অপশন আসবে, আপনি পিপল সিলেক্ট করবেন আর টার্গেটেড কান্ট্রি আপনি কি সিলেক্ট করতে চাচ্ছেন, অস্ট্রেলিয়াটা সিলেক্ট করবেন। এখানে এটা আপনারা অনেকেই জানেন, আমার ভিডিওর আজকের উদ্দেশ্য এটা না। আমরা আসলে ক্লায়েন্টকে কিভাবে রিচ আউট করব অনেকেই সেটা জানি না। হ্যাঁ, তো আজকাল জিনিস খুব ইজি হয়ে গেছে। এই যে বললাম, আপনি যদি স্কিলটা আপনার জানা থাকে, আপনি খুব ইজিলি ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন। আর সেটা কিভাবে আমি দেখাই। ধরেন আপনি, আমি হচ্ছে কি, এই যে দেখেন এই এই ক্লায়েন্টটাকে আমি এখানে হচ্ছে ওপেন করছি। ওপেন করার পরে এই যে দেখেন কন্ট্যাক্ট ইনফোতে, যদিও এখানে ভিউ মাই ওয়েবসাইট লেখা ছিল, কন্ট্যাক্ট ইনফোতে আমি তার ওয়েবসাইটটা পাইছি। হ্যাঁ, ওয়েবসাইটটা পাওয়ার পর আমি ওয়েবসাইটটা এখানে ওপেন করছি। তো এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। এই যে দেখেন ওপেন করার পরে আমি দেখলাম কি সে রুফিং সার্ভিসে প্রোভাইড করে, তাই না? এখন যে প্রবলেমটা যেটা হয়েছে, ওনার যে দেখেন ওনার যে সার্ভিস পেজটা, হ্যাঁ, সার্ভিস পেজের আন্ডারে উনি এরো চিহ্ন দেওয়া আছে, বাট এটার আন্ডারে ওনার মানে ডেডিকেটেড ল্যান্ডিং পেজের কোনো হচ্ছে নাই, পেজ নাই। বাট আমি যখন সার্ভিসে ক্লিক করি, সার্ভিসে ক্লিক করার পরে দেখেন আওয়ার সার্ভিস, হ্যাঁ, এইখানে সে তার ডেডিকেটেড ল্যান্ডিং পেজগুলো অ্যাড করছে। এইখানে ক্লিক করলে আমি আদার্স একটা ল্যান্ডিং পেজে যাচ্ছি। তাহলে শুরুতে আমি একটা এখানে কি একটা ইস্যু পাইছি। এই জিনিসগুলো এইখানে স্ক্রল করে আসার থেকে আপনার যদি এইখানে একটু মাউসটা রাখার পরে আপনার যদি সার্ভিসগুলো, ডেডিকেটেড সার্ভিসগুলো শো করে, সেটা ডেফিনেটলি কি হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, তাই না?
আর বর্তমান এআই আপডেটের পরে আপনার ওয়েবসাইট যত বেশি ইউজার ফ্রেন্ডলি থাকবে, গুগল এখন এআই ব্যাকএন্ডে র্যাঙ্কিং এর যে র্যাঙ্কিং এর যে ইস্যুটা, এটা এখন শুধু আর কোয়ালিটি স্কোরের উপরে ডিপেন্ড করে না, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সেটার জন্য আপনার এই ল্যান্ডিং পেজের বিন্দুমাত্র ইস্যু থাকা যাবে না। আপনি যদি হচ্ছে কোয়ালিফাই করতে চান, আপনার ক্লায়েন্ট যদি কম্পিটিটরদের সাথে কোয়ালিফাই করতে চায়, তাহলে সবগুলা জিনিস খুব ইম্পর্টেন্টলি মেনটেন করতে হবে। তো দেখেন উনি কিন্তু তার কিন্তু ডেডিকেটেড ল্যান্ডিং পেজ ঠিকই আছে, বাট একটা মানুষ স্ক্রল করে এসে এগুলো এখানে পাচ্ছে, তাও লার্ন মোর মনে হচ্ছে যে ব্লগ টাইপ জিনিসটা, তাই না? সি মাই সার্ভিস বা ভিউ মাই সার্ভিস হইলে আরো সুন্দর হইতো লেখাটা। সি মোর মানে কি, মানে হচ্ছে ব্লগ টাইপের কোনো এই একটা জিনিস সে লিখছে, আর এইখানে তার ল্যান্ডিং পেজ গুলা সে অ্যাড করে নাই। তো এই একটা ইস্যু আমরা পাইলাম, তাই না? এখন এই ক্লায়েন্টটাকে আমি মেসেজ দিব, কিভাবে মেসেজ দিব দেখেন, আমি এখানে হচ্ছে একটা ইয়ে করে রাখছি। আপনি জানেন না কিভাবে মেসেজ করবেন, হ্যাঁ আপনি জানেন না, আপনি যে দেখেন সে আমাকে সুন্দর করে একটা ইয়ে বানায় দিছে। আমি তাকে বলছি, এই যে আমি তাকে প্রথমে কি দিছি, ক্লায়েন্টের প্রোফাইলটা দিছি। আপনারা যদি দেখেন আমি চ্যাট জিপিটি থেকে কি করছি, জাস্ট একটা স্ক্রিনশট নিছি, আমার ওই ক্লায়েন্টের স্ক্রিনশট নিয়ে এভাবে একটা স্ক্রিনশট নিছি। এই যে মানুষগুলো আসতেই থাকে আর এটা এই যে এইভাবে একটা স্ক্রিনশট নিছি, স্ক্রিনশট নিয়ে তাকে আমি বলে দিছি যে কপি করে এখানে এসে পেস্ট করছি। পেস্ট করে আমি তাকে বলছি যে তুমি আমাকে, এই যে হ্যাঁ আমি তাকে একটা প্রম্পট দিছি যে তুমি আমাকে কি কি দিবা। সাথে আমি আবার তার ওয়েবসাইটে যে ইস্যুটা পাইছি, ওই ইস্যুটার সম্পর্কেও আমি একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কে দিছি। আমি কিন্তু এখানে কোনো কিছু নিজের মতো করে করি নাই, চ্যাট জিপিটি কে দিছি। দেওয়ার পরে চ্যাট জিপিটি কি দিছে আমাকে, এই যে দেখেন, হ্যাঁ দেওয়ার পরে সে আমাকে ক্লায়েন্টের নাম পর্যন্ত লিখে সুন্দর করে একটা কি করছে, নোট দিছে। আমরা জানি যে ক্লায়েন্টকে যখন আমরা কানেকশন পাঠাই একটা নোট দিতে হয়, তাই না? তো আমি দেখলাম যে সে জেনারেল একটা নোট দিছে। আমি বললাম যে প্লিজ মেনশন দ্য ক্যাটাগরি নেম, ইটস নট সাব ক্যাটাগরি, ইটস এ সার্ভিস পেজ, কারণ এটা সাব ক্যাটাগরি না, যদিও আমি এখানে একটু ভুল লিখছিলাম, সাব ক্যাটাগরি লিখছিলাম, দ্যাটস ওয়াই সে সাব ক্যাটাগরি দিয়ে দিছে। পরে আমি যখন এটা বললাম, সে আমাকে কি বললো, এই যে দেখো, আই চেকড ইউর ওয়েবসাইট এন্ড নোটিস দ্যাট দ্য সার্ভিস মেনু ডাজন্ট ডিরেক্টলি লিস্ট ইউর ইন্ডিভিজুয়াল সার্ভিস পেজ সাচে, এই যে সার্ভিস পেজ গুলো সুন্দর করে লিখছে, সার্ভিস গুলা এন্ড কাস্টম solution since you already have a dedicated page for this service. Adding them under the service menu would make the website more user friendly and help visitor reach the service and they need and faster. এখন এটা কি, সে সুন্দর করে এখানে তার প্রবলেম গুলা লিখলো, ক্লায়েন্টের প্রবলেমটা আমি এখানে লিখে দিলাম, বাট আমি যে কানেক্ট করতে চাচ্ছি, আমি বলবো, আমি তাকে বললাম আই নিড টু সেন্ড দিস ক্লায়েন্ট। আমরা জানি এখানে ক্যারেক্টার লিমিট আছে, তাই না? 300, আমরা জানি ক্যারেক্টার লিমিট কত, 300। 300-র বেশি ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন না। প্লিজ অ্যাড মাই এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস সার্ভিস। আমার ভুলভাল ইংলিশ গুলো একটু স্কিপ করবেন, টাইপিং করতে গেলে ভুল হয়। রিগার্ডিং সার্ভিস অলসো। এখন এটা কি আর একটু বেশি সুন্দর হয়েছে, তাই না? আমি তার এটা হচ্ছে তার ওয়েবসাইট এটা সুন্দর করে উল্লেখ করলাম, সলিউশন ডিরেক্টলি আন্ডার সার্ভিস ও টু ইমপ্রুভ। এখানে লেখাটা এতটা গোছালো হয় নাই। আমি কি বলবো, যে লেখাটা হচ্ছে তুমি এইভাবে লিখো, যদিও নোটে এত বেশি লেখা যায় না। মানে এখানে আপনাকে জাস্ট ওকে সুন্দর করে বলতে হবে। এখন কি সে ক্লায়েন্টের নাম লিখছে, লেখার পর আই রিভিউ ওর ওয়েবসাইট সাইন্স ইউ অলরেডি হ্যাভ ডেডিকেটেড পেজ ফর ক্লাদিং মেন্টাল এন্ড রুপিং কমিশন এডিং দেম আন্ডার দ্য সার্ভিস মেনু উড বি ইমপ্রুভ নেভিগেশন এন্ড কনসিডারেশন। হ্যাঁ এখন আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। এখন আমি কি করব,
ক্লায়েন্টের এখানে যাব। এই যে দেখেন, এখানে সরাসরি যদি না পান, আমি এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি, দ্যাটস ওয়াই হয়তো আমার এখানে আসছে। মোড়ে গেলে দেখা যায় অনেক সময় আপনি যদি এখানে সরাসরি ফলো মানে ফলো অপশন গুলা পান, মোড়ে গেলে ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার একটা অপশন পাবেন। অ্যাড নোট দিবেন, এইখানে নোটটা বসায় দিবেন। হুম, বসায় দিয়ে সেন্ড দিয়ে দিবেন। আরেকটা জিনিস আপনারা করবেন, এরকম করে আপনারা সবগুলো হচ্ছে এই আমি এই ক্লায়েন্টটাকে দেখলাম, এখন হচ্ছে আমি এই ক্লায়েন্টটাকে দেখবো, তার হচ্ছে ল্যান্ড ওয়েবসাইট আছে কিনা এইভাবে দেখা যায়। ওয়েবসাইট না থাকলে স্কিপ করবেন। সবাই আমাদের ক্লায়েন্ট না, এরকম করে করে আমরা প্রতিটা ক্লায়েন্টের দেখবো যে ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট না থাকলে হচ্ছে এই যে দেখেন তারটা ওয়েবসাইট আছে, এখানে সে কি বলছে, এআই এন্ড অটোমেশন স্ট্র্যাটেজি হেল্পিং সার্ভিস, সে আমার ক্লায়েন্ট না, সে আমার এআই অটোমেশনের চলে আসছে। মানে সফটওয়্যার, এটা এটাও না। যদিও অস্ট্রেলিয়ার থেকে আমি যদি এখানে কান্ট্রিটা এখন কি দিব, কানাডা। কানাডা, ওকে কানাডা দেই। এখানে সে ফাউন্ডার আর সিও আছে, এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে সিও রুফিং বিজনেস পার্টনার এখানে উল্লেখ করা আছে। এটা আমি ওপেন করি, কানেক্ট দেখি। এটাতে ওয়েবসাইট না, এটা অ্যাভয়েড করব। একটু খুঁজতে হবে, হ্যাঁ আপনি ইজিলি পাবেন না, একটু খোঁজাখুঁজি করা লাগবে। খোঁজাখুঁজি করে এই দ্যাটস ওয়াই হচ্ছে আমরা 2-3 ঘন্টা যে স্পেন্ড করি ক্লায়েন্ট হান্টিং এর জন্য, এই জন্যই প্ল্যান করি বা মানে স্পেন্ড করি, এত তাড়াতাড়ি পাওয়া যায় না। বাট আপনি এই যে খুঁজে খুঁজে যখন এইভাবে ডিটেলস করে লিখে দিবেন, লিখতে কিন্তু আমাদের কি সময় লাগে না, তাই না? কিন্তু হচ্ছে এটা ব্লগ সাইট, এটা ব্লগ সাইট, সে আমার ক্লায়েন্ট না। এখানে দেখেন স্যার, এখানে আসছে, দেখি এটা কোম্পানি কি ওয়েবসাইট দেখি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন যেদিন যে ক্লায়েন্টটাকে যে নিশটাকে টার্গেট করবেন, আগে ওই নিশ রিলেটেড কি করবেন, লিঙ্কডইনে একটা পোস্ট করবেন যে আপনি ধরেন রুফিং বিজনেসকে আপনি হচ্ছে রিচ করতেছেন, অথবা হচ্ছে আপনি ক্লিনিং বিজনেসকে, অথবা প্লাম্বিং সার্ভিস বা এইচভিএসসি, যেটাই আপনি হচ্ছে করেন না কেন, আপনি কি করবেন, ওই রিলেটেড আগে হচ্ছে 1 ঘন্টা আগে একটা পোস্ট করবেন, করে হচ্ছে 1 ঘন্টা পরে ওই ক্লায়েন্টগুলোকে রিচ করবেন, যেন ক্লায়েন্ট হচ্ছে আপনার প্রোফাইলটা ভিজিট করলে ওই রিলেটেড একটা পোস্ট সে পায়, যার কারণে সে বুঝতে পারে যে না আপনি কি করেন, ওই রিলেটেড কাজ করেন। হুম। তো এটা হচ্ছে একটা স্মার্ট স্ট্র্যাটেজি, কিভাবে হচ্ছে আপনি ক্লায়েন্টদের রিচ করবেন, আমি সবসময় এটা ফলো করি। এটা এভাবে দিতে পারেন, অথবা হচ্ছে দেখেন আমি আজকে মানে ই কমার্স ক্লায়েন্টদেরকে করছি, তাদেরকে আমি ফলো করছি, এখানে আপনারা দেখবেন। এই যে দেখেন আমি কিন্তু অনেক ক্লায়েন্টকে আজকে রিচ আউট করছি, বিশেষ করে ই কমার্সের একটা ক্লায়েন্টকে আমি রিচ আউট, কয়েকটা ক্লায়েন্টকে রিচ আউট করছি। আমি হচ্ছে কি ধরনের পোস্ট করছি আগে, আমার যদি পোস্টটা আপনাদেরকে দেখাই, যারা আমাকে ফলো করেন তারা আমাকে দেখছেন। এই যে দেখেন, হ্যাঁ আমি হচ্ছে কানাডা টয় ব্র্যান্ড নিয়ে হচ্ছে আমি একটা পোস্ট করছি আগে, করার পরে আমি আসলে টয় রিলেটেড যারা আছে তাদেরকে রিচ আউট করছি। তার ভিতরে দেখেন এই যে একজন আমার, এটা কানেকশন কি, এটা কিন্তু নোট ছিল আমার, নোট ছিল, একজন আমার কানেক্ট অ্যাকসেপ্ট করছে। এখন আমি তাকে আবার কি করব, এখনই ফলো আপ পাঠাবো না। আমি কি সুন্দর লিখছি, হাই নাটালিয়া, আই লাভ ইউর ওয়ার্ক ইন প্রিমিয়াম টয়েস অ্যান্ড কাল্টিভেট, মানে আমি দেখছি যে কালেক্টিভ, I work as a growth partner and offer a free 30 minutes consultation, share real Google Ads case strategy as a practical growth idea back and my, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা উল্লেখ করছি, কত বছরের, শুরুতে উল্লেখ করিনি। শুরুতে আমি কি করছি, তার ওয়েবসাইট রিলেটেড একটু কথা বলছি, 300 ক্যারেক্টারের ভিতরে খুব বেশি বলা যায় না, তাই না? তো সে কিন্তু আমার এটা অ্যাকসেপ্ট করছে। এখন আমি কারণ তার কিন্তু ওয়েবসাইট আছে, আমি যদি তা দেখাই, তার কিন্তু ওয়েবসাইট আছে, হ্যাঁ, এবং সে টয়েস নিয়ে কাজ করে। এই যে দেখেন, হ্যাঁ তার ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইট ভিজিট করে আমি তাকে হচ্ছে রিচ করছি। এখন যেহেতু সে আমার মানে আজকে পাঠাইছে আর আজকেই সে অ্যাকসেপ্ট করছে, ডেফিনেটলি আমি তাকে কি করবো, আবার ফলো আপে রাখবো। শুধু যে আপনি মেসেজ করে বসে থাকবেন বিষয়টা এরকম না, ফলো আপে রাখবেন, হ্যাঁ। এখন আপনার কি বলছিলেন, রুপিং না?
রুপিং কম্পা ধরুন রুপিং কোম্পানি ইউএসএ দিলাম। দিয়ে আমি এখানে আপনারা কি করবেন, পিপল সিলেক্ট করবেন, লোকেশন কি দিয়ে দিবেন, ইউনাইটেড স্টেট, যে চলে আসছে। হুম, এইভাবে দিলে আরো আমি দেখছি যে ওই ফর্মুলা থেকে এভাবে দিলে আরো স্পেসিফিক ক্লায়েন্ট গুলাকে পাওয়া যায়। এটা এটা রুবিং কোম্পানি বোঝাই যাচ্ছে, ওনার এন্ড ম্যানেজার। ম্যানেজার হইলে খুব একটা আমি দেই না, আমি হচ্ছে সরাসরি ওনার আর সিও কে রিচ আউট করতে পছন্দ করি। এই যে দেখেন তাদের কিন্তু রুবিং বিজনেস আছে, হ্যাঁ। ইভেন এটা ফ্লোরিডার সম্ভবত, ফ্লোরিডা, হ্যাঁ। এখন তার ওয়েবসাইটটা আমি ওপেন করব। ওপেন করে আমরা একটু অডিট করব, মানে কোনো ইস্যু পাই কিনা। যদি ইস্যু পাই তো তাহলে ইস্যুটা ফোকাস করবো, আর ইস্যু যদি না পাই তাহলে কি করব, মানে আমি মূলত তাকে রিচ আউট করার ট্রাই করতেছি। এখন সেম জিনিসটা সিম্পল, আপনাকে কিছুই করতে হবে না, নিজে নিজেও লিখতে হবে না। হ্যাঁ, আমি এটা জাস্ট চ্যাট জিপিটি কে দিয়ে দিব কপি করে, চ্যাট জিপিটি কে দিয়ে দিব। চ্যাট জিপিটি দেখবেন যে আমার ওই যে প্রিভিয়াসলি যে দেওয়া আছে, ওদের একটা অ্যালগরিদম আছে যে প্রিভিয়াসলি আপনি কি কি করছেন, পরের বার আপনাকে আর প্রম দিতে হয় না, সে ওই রিলেটেডই কাজ করে সুন্দর করে। এই যে দেখেন, হাই মার্ক, আই ওয়ার্ক উইথ লোকাল সার্ভিস অ্যান্ড রুবিং বিজনেস টু জেনারেট কোয়ালিফাইড লিড থ্রু গুগল অ্যাডস উইথ 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন মাই গুগল অ্যাডস। তাকে কিন্তু আমি এখন কোনো প্রম দেই নাই। ল্যান্ডিং পেজ অ্যানালাইজ অ্যান্ড সিআরও, আই উড বি হ্যাপি টু শেয়ার ফিউ আইডিয়া টু হেল্প। হ্যাঁ, ওই কোম্পানির নাম তা লিখছে, কোয়ালিটি অ্যান্ড রিওয়াস্টেড অ্যাড স্পেন্ড। এখন আমি এখানে কি এটা পাইলাম, পাওয়ার পরে আমি ক্লায়েন্টকে কি করব, এই যে কানেকশন পাঠাবো, অ্যাড নোটে এটা দিয়ে সিম্পলি দিয়ে দিব। খুব ইজি। হ্যাঁ, এভাবে আপনি হচ্ছে প্রতিদিন উইকলি 50টার বেশি পাঠানো যায় না, বেশি না, আপনি হচ্ছে 10-12টা, বাট খুঁজেন যে কি আপনার আসলে ক্লায়েন্ট। যাদের এরকম সরাসরি ওয়েবসাইট আছে ডেফিনেটলি তারা আপনার ক্লায়েন্ট। সে হচ্ছে কি গুগলে অ্যাড রান করতেছে, তারপর আমরা অ্যাড ট্রান্সপারেন্সিতে ওই ডোমেনটা দিয়েও দেখতে পারি সে অলরেডি অ্যাড রান করছে কিনা, তাই না? তো এরকম করতে করতে ক্লায়েন্ট কিন্তু আপনি দৈনিক খুব বেশি একটা রিচ করতে পারবেন না, কিন্তু আপনাকে সময়টা দিতে হবে যে খোঁজার জন্য, যে আসলে আপনি কাদেরকে খুঁজতেছেন, তারা আপনার টার্গেটেড। অনেকেই কি করে এরকম পাওয়ার পরে যেটা করে হচ্ছে এই যে গণহারে কানেক্ট পাঠায় দেয়, কোনো কিছু না দেখে। আপনারা এটা করবেন না, আপনারা প্রত্যেকটা এর প্রোফাইল গুলো হচ্ছে দেখবেন, প্রোফাইল গুলো চেক। আপু সাউন্ড অফ হয়ে গেছে মনে হয়। আপু সাউন্ড অফ হয়ে গেছে, শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এখন ক্লিয়ার আপু। আচ্ছা, যাই হোক, তার মানে কি এই যে জিনিসটা ওপেন করলাম, এটা কি আমার ডেডিকেটেড কি ক্লায়েন্ট, তাই না? তার একটা ওয়েবসাইট আছে। ইভেন রুপিং, আমি যে রুপিং সার্ভিস নিয়ে মানে আমি নিশ নিয়ে আজকে টার্গেট করলাম, তার হচ্ছে মানে একদম সেম, একদম এর মধ্যে লিখাই আছে। তো এই ক্লায়েন্টটাকে আমাকে যে কোনো ভাবে কি করতে হবে, তার অ্যাট্রাক্ট মানে মানে পাওয়ার জন্য, একটা অ্যাট্রাকশন পাওয়ার জন্য আমাকে তার পিছনে থাকতে হবে, সময় দিতে হবে। আমি যা হচ্ছে নোট সেন্ড করে কি বসে থাকবো? ডেফিনেটলি না, আমি তার প্রোফাইলটা ভিজিট করবো। আমরা জানি লিঙ্কডইনে প্রোফাইল ভিজিট করলেও কি হয়, ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন চলে যায়। তো তারপরে তার রিসেন্ট পোস্ট গুলা দেখবো, পোস্টের নিচে সে কি রিলেটেড পোস্ট করছে, পোস্টের নিচে কি করব, হ্যাঁ, তার কিছু কমেন্ট করব। আমরা যদি দেখি যে এরকম মানে সে তার কোম্পানি রিলেটেড করছে, আমরা কি করব, এখানে লাইক করব। লাইক করার পরে কমেন্ট করব। কমেন্ট মানে কি, আপনার সার্ভিসটা বিক্রি করার জন্য? ডেফিনেটলি না, তাকে কিভাবে এই সার্ভিসটা সে আরো ভালো করতে পারে, ইমপ্রুভ করতে পারে, সাজেশন মূলক, হেল্পিং মূলক কমেন্ট করব। পরে দেখবেন যে একসময় অ্যাট্রাকশন হইতে হইতে সে আপনার জিনিসটা এমনও হয়েছে যে একটা ক্লায়েন্ট 1 মাস পরে কনভার্ট হয়েছে। তো এই জিনিসগুলো কিভাবে আপনি, আপনাকে তো তাকে চিনতে হবে, জানতে হবে। একটা ক্লায়েন্ট একদম অচেনা শুরুতেই আপনাকে কেন হায়ার করবে, বাট আপনার অ্যাক্টিভিটিস গুলো যদি বারবার তার নজরে আসে, এক সময় না এক সময় চান্স থাকে সে আপনার প্রোফাইলটা ভিজিট করবে, আপনার সম্পর্কে তার একটা ইন্টারেস্ট জাগবে। আর তখন হচ্ছে এটা হচ্ছে আপনার সেলিং মুডে, তখন ক্লায়েন্ট যখন আপনার সম্পর্কে ইন্টারেস্ট থাকবে তখন আপনি সেলিং মুডে যাবেন। তার আগে আপনার মুডটা কি থাকবে, শুধু তার হচ্ছে অ্যাটেনশন পাওয়া, তাই না? আমরা এই জিনিসটা অনেকে বুঝি না, আমরা ভাবি যে মানে সবকিছু খুব ইজি নেই, তাই না? যে ক্লায়েন্ট কেন পাই না, আসলে কি আমরা ক্লায়েন্টের জন্য ডেডিকেটেড ভাবে কাজ করি কিনা, আমরা ওই সময়টা ব্যয় করি কিনা, প্রতিদিন কন্টিনিউয়াসলি থাকি কিনা। একদিন 10 দিন করলাম, 10 দিনেই একটা ক্লায়েন্ট আমাকে হচ্ছে ব্যাক করলো না, আমি হতাশ হয়ে ছেড়ে দিলাম।
ওই ধরনের মানুষই হতাশায় ভোগে। আর যে 10 দিন না 3 মাস পর্যন্ত লেগে থাকে ক্লায়েন্ট পাবে না, ক্লায়েন্ট পাওয়ার জন্য ক্লায়েন্ট রিচ করতে নাই, যদি আপনি ক্লায়েন্ট পাওয়ার আশায় ক্লায়েন্ট রিচ করেন আপনি তখন তখন কি হবেন, হতাশ হয়ে যাবেন। আপনাকে হচ্ছে জাস্ট আপনার কানেকশন বাড়াইতে হবে, আপনার ফলোয়ার বাড়াইতে হবে, আপনার একটা স্টেবল সোশ্যাল প্রোফাইল বিল্ড করতে হবে, যেটাতে আপনার হচ্ছে অনেক মানুষ থাকবে আপনাকে ফলো করবে, জানবে আপনি কি করেন। প্রথম আমাদের হচ্ছে প্রতিটা মার্কেটিং এর একটা ফানেল থাকে, তাই না? আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করি আমাদের ফানেলটা হওয়া উচিত আগে আমাদের হচ্ছে ক্লায়েন্টদের অ্যাটেনশন পাওয়া, তারপরে যখন সে আমার অ্যাটেনশন, আমি যখন তার অ্যাটেনশন পাইলাম তারপরে আমার সার্ভিসটা সেল করা। আমি শুরুতেই কিন্তু সেল অফার করতে পারি না। আর সব থেকে বেটার হয় ক্লায়েন্ট যদি নিজে থেকে আমাকে অফার করে, ওই ক্লায়েন্টকে কনভার্ট করা খুব ইজি হয়ে যায়। আর ক্লায়েন্ট নিজে থেকে অফার কিভাবে করবে, আগে আপনাকে জানবে চিনবে তারপর, তাই না? তো ওই চিনা পর্যন্ত আমাদের হচ্ছে আসলে ধৈর্য থাকে না। আমি 6 বছর ধরে এই গুগল আর্টস লাইনে আছি, স্টিল নাও আমি ক্লায়েন্ট হান্টিং করি। কেন হান্টিং করি? আমি জানি যে আমি মার্কেট প্লেসে অ্যাক্টিভ, বাট মার্কেট প্লেসে আমি টপ রেটেড। আমি জানি যে ফাইবারে আপনারা যারা কাজ করেন তারা জানেন যে ফাইবার কিন্তু একটা মানে এক সপ্তাহ আপনাকে অনেক কাজ দিবে, আরেক সপ্তাহ আপনি দেখবেন কাজ নাই, বাট এভারেজে আপনার একটা স্মার্ট অ্যামাউন্ট চলে আসে। তো আপনি যে প্রতিদিনই যে ক্লায়েন্ট পাবেন বিষয়টা কিন্তু এরকম না। যেদিন আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না বা আপনার ক্লায়েন্টের কাজ থাকে না, ওই দিন আপনি ডেফিনেটলি কি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আর আমার আমার পরিচয় শুধু ফাইবার হইলে আমি কি করব, ফাইবার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে, তখন আমার কি হবে, আমি ডুবে যাব, তাই না? তো আমার পরিচয় কখনো ফাইবার না, আমার পরিচয় কি, আমি গুগল অ্যাড স্পেশালিস্ট। সেটা আমার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে যেখানে কি করবে, যে ফাইবারের মতো থার্ড পার্টির কোনো হস্তক্ষেপ থাকবে না, ওইখানে আমার পরিচয়টাকে আমাকে স্ট্রং করে বিল্ড করতে হবে। আউট অফ মার্কেট প্লেসে আমাকে হচ্ছে, আমি যদি আউট অফ মার্কেট প্লেসে টিকে থাকতে পারি, দ্যাটস মিন আই এম এ ফ্রিল্যান্সার, আই ক্যান সাকসেস, আই ক্যান স্টেবল দিস সেক্টর, আদারওয়াইজ না, তাই না? আমি যদি হচ্ছে শুধু ফাইবারের আশায় বসে থাকি, আজকে আমার ফাইবার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে কালকে কেউ আমাকে আর চিনবে না। তো এই ভুলটা অনেকেই করে, জাস্ট একটা মার্কেট প্লেসের আশায় বসে থাকে। যে অনেকে দেখবেন, যেমন আমি কিন্তু আপওয়ার্কে ফোকাস না, কারণ ফাইবারে কাজ করে আউট অফ মার্কেট প্লেসে আমি ডিল করতে করতে আমার কিন্তু কি হয় না, মানে এতে কাজ হয় না, যে আপওয়ার্কে আমি সময় দিতে পারি না, কারণ আপওয়ার্কটা ওয়ান কাইন্ড অফ লিঙ্কডইন এর মতো, ওখানে ক্লায়েন্টকে রিচ করা লাগে। বাট ফাইবারটা আমার কাছে ইজি মনে হয় যে ক্লায়েন্ট রিচ করা লাগে না, আপনার সার্ভিসটা যদি কোয়ালিটি আমি দিতে পারি তাহলে কি ক্লায়েন্টই আমাদের কাছে আসে। এই জন্য আমার ফাইবার ভালো লাগে, যে আমাকে হচ্ছে সময় দিতে হয় না, বাট আপওয়ার্কে আমাকে সময় দিতে হয়। তো এটা হচ্ছে সিস্টেম, যার আপওয়ার্ক ভালো লেগে যায় সে ফাইবারে সময় দিতে পারে না, যার ফাইবার ভালো লেগে যায় সে আপওয়ার্কে সময় দিতে পারে না। বাট মার্কেট প্লেসে সবাই, আউট অফ মার্কেট প্লেসে সবারই অ্যাক্টিভিটিটা থাকা উচিত। আপনি কি নিয়ে কাজ করতেছেন, একজন মানুষজনের চোখ বন্ধ করে আপনাকে প্রোফাইল দেখে সে আইডেন্টিফাই করতে পারে না আপনি একজন গুগল অ্যাড স্পেশালিস্ট, অথবা আপনি যে নিশেই কাজ করেন না কেন সেটা। তো দ্যাটস ওয়াই হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। লিঙ্কডইনে আপনি ক্লায়েন্ট হান্টিং এর জন্য আপনি যে কোনো করতে পারেন, বাট আপনি এখানে যা লিখবেন, যেটা লিখবেন, দেখেন আমি প্রতিদিনই সার্চ করে, দ্যাটস ওয়াই এগুলো আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্চ রেজাল্টে। আমি সার্চ করে করে আমি হচ্ছে নিশ সিলেক্ট করে করে আমি প্রতিদিন লিঙ্কডইনে অন্তত 5 থেকে 10টা ক্লায়েন্টকে কি করি, মানে আহ, ওই ওয়েবসাইট দেখে একদম কনফার্ম হয়ে তারপরে হচ্ছে 10টা ক্লায়েন্টকে আমি রিচ করি। খুব ইজিলি আমি হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে ইজিলি সেটা জেনারেট করি। এখন বলতে পারেন যে আপু চ্যাট জিপিটি সবসময় এক দিবে, ডেফিনেটলি এক দিবে না, কারণ প্রতিটা ক্লায়েন্টের ওয়েবসাইট ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, প্রতিটা ক্লায়েন্টের নাম এক থাকবে না। তারপরে হচ্ছে আপনি যদি দেখেন যে মানে একদম বেসিক দিয়ে দিছে, আপনি জাস্ট একটু বলে দিবেন যে তুমি এটা আরো কি আরো হুক করে দাও, অথবা হচ্ছে আরো ইউনিক সেলিং পয়েন্ট এটার মধ্যে অ্যাড করে দাও, যাতে আমি ক্লায়েন্টদের কি অ্যাটেনশন গ্র্যাব করতে পারি। তখন দেখবেন যে আপনি ইংলিশ পারেন না, আপনি বাংলায় বলেন, সমস্যা নাই, এখানে বাংলিশ লিখেন, সে তাও বুঝবে, লিখে দেন, সে সুন্দর করে দিয়ে দিবে। আর এরকম একটা স্ক্রিনশট দিলে সে সবকিছু ওইখান থেকে কালেক্ট করে নিয়ে নেয়, হ্যাঁ, সে রিড করে ফেলে। তো এটা আমার জন্য অনেক ইজি হয়ে গেছে। আগে যেটা হয়তো ম্যানুয়ালি করতে গেলে আমার অনেক টাইম লাগতো, বাট এখন কিন্তু আমার আর টাইম লাগে না, একটা ক্লায়েন্টকে মেসেজ পাঠাইতে খুব বেশি একটা সময় লাগে না আমার। তো এই ছিল আজকের সেশন। আশা করি আপনারা যদি এইভাবে কন্টিনিউয়াসলি, মানে হাল ছেড়ে না দিয়ে লেগে থাকেন, আপনি ক্লায়েন্ট পাবেন, এটা আমি শিওর বলতে পারি। বাট আপনারা যারা অভিযোগ করেন, বেশিরভাগই হচ্ছে এই জন্য অভিযোগটা আসে, আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করেন যে আইরিন আপু এত ব্যস্ততার মাঝে যদি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা ক্লায়েন্ট হান্টিং করে, আসলে আমি কি করি?
তাহলে আশা করি আপনি প্রশ্নটা পেয়ে যাবেন। আপনারা এইভাবে করেন না ক্লায়েন্ট হান্টিং, আমি জানি। হ্যাঁ, একদিন করলে 3 দিন করেন না, আপনাদের ভিতরে ওই যে ধারাবাহিকতাটা থাকে না, যেটা থাকা খুব দরকার। একজন ফ্রিল্যান্সারের লাইফে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রতিদিন সেম কাজটা তাকে মেনটেন করা, হ্যাঁ, হাল ছেড়ে না দেওয়া, আর ওইখান থেকে দূরে না যাওয়া। আপনি আপনি আপনারা শুধু আমাদের সাকসেস স্টোরিটা দেখেন, 1000 বার যে ফেল করছে এটা দেখেন না। আমার আর্নিংটা শুরু হয়েছিল 1 বছর পরে। তো 1 বছরে আমি কি কি করছি ওইটা আপনারা কেউ জানতে চান না। 1 বছরের পর থেকে যে আমার আর্নিং শুরু হয়েছে এটার প্রতি সবার ইন্টারেস্ট। তো প্রত্যেকটা মানুষ যখন সাকসেস হয় সবাই নতুন থেকে শুরু করে, আর নতুন থেকে অনেক স্ট্রাগল করে 1000 বার ব্যর্থ হয়ে তারপরে এখন 1001-এর সময় এসে কি করে সে সাকসেস হয়। কারো একটু যাদের লাক ভালো থাকে একটু আগে চলে আসে, আবার কারো অনেক লেটে আসে, বাট আসবে যদি আপনি হাল ছেড়ে না দেন। বাট আমরা অনেকেই কি করি, হাল ছেড়ে দিই। আর আমরা ওই সময়টাই দিতে চাই না, ওই এফোর্টটাই দিতে চাই না। আমরা ঘন্টার ঘন্টা কি করি, ফেসবুকে স্ক্রল করি, আমরা রিলস দেখতে পছন্দ করি, বাট নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি কোনো রিসোর্স করি না, আমি কোনো সময় দেই না। তারপর এসে আমি ব্লেম দেই যে এই সেক্টরে কাজ পাওয়া যায় না, এই সেক্টর। আমি যদি 6 বছর ধরে সেম ভাবে কাজ করে যাইতে পারি, এখন আপনারা বলতে পারেন যে আপু আপনি যে কাজ করেন কি প্রমাণ আছে? এই যে দেখেন, হ্যাঁ, আপনারা তারিখটি দেখলে বুঝবেন যে এগুলা সব আউট অফ মার্কেট প্লেসের, ওয়েস্টার্ন ইউনিয়নের। তারপর এগুলো কোত্থেকে আসছে, বিকাশে যদি আপনি এভাবে নেন তখন এভাবে আসবে, তার আগে কিন্তু এভাবে আসবেন। এই যে দেখেন মানডে, হ্যাঁ, আমাকে কিন্তু ক্লায়েন্ট টাকা পাঠাইছে, আরেকটা আসবে এখন। এটা কিন্তু আউট অফ মার্কেট প্লেস, হ্যাঁ, ওয়েস্টার্ন ইউনিয়ন তো সবাই চিনেন। তো আমরা হচ্ছে কেউ হচ্ছে মানে কন্টিনিউতে, আমি যদি 6 বছর ধরে টানা এভাবে ইনকাম করতে পারি, আপনি কেন না? আপনি কেন 1 বছর পরেই থেমে যাচ্ছেন? আপনি এই জন্যই থেমে যাচ্ছেন, কারণ হচ্ছে আপনার ভিতরে কি নাই, আপনার ভিতরে আপনার স্কিল দুর্বল। আপনি হয়তো প্রথম ক্লায়েন্ট পাইছেন, পরে কিন্তু আপনি আর ক্লায়েন্ট পাচ্ছেন না। হুম। পরে কেন ক্লায়েন্ট পাচ্ছেন না? ওই যে যে আপনাকে হায়ার করছে সে আর দ্বিতীয়বার আপনাকে হায়ার করে নাই। কেন করে নাই? আপনি ক্লায়েন্টকে ভালো কিছু দিতে পারেন নাই। কেন পারেন নাই? আপনার স্কিল হচ্ছে বেসিক। তো এই জন্য বলি স্কিল বেসিক হওয়া যাবে না, স্কিলটাকে কি করতে হবে, সব সময় দাঁড় দাঁড় দিতে হবে। যেমন বটি ভুতা হয়ে গেলে আমরা দাঁড় দিই না, তো এটা কোনো কাজে আসে না। ওরকম করে দাঁড় দিতে হবে, না হলে ওই স্কিলের কোনো দাম নাই।